Hey there everyone, আজকে আমাদের যে সেই এপিসোড রিলিজিয়ান সিরিজের। আর আজকের এপিসোড হচ্ছে আমাদের বেঙ্গল ডেল্টা, মানে আমাদের যে বাংলার যে অঞ্চল, ভূগোলের যে ম্যাপে আপনি দেখবেন বাংলা অঞ্চলটা সমগ্র বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা ওই পার্টটা মিলায়, সুন্দরবন এপাশ ওপাশ মিলায়। And I think to some extent some parts of Seven Sisters, I guess, but it's a landmass যেটাকে বেঙ্গল ডেল্টা বলা হয়। এই জায়গায় এনিওয়েজ এই জায়গাটা প্লিওসিন যুগে ফর্ম হওয়ার পর থেকে আমার আজকের ভিডিওতে আলোচনা করতেছি যে প্লিওসিন যুগে এইটার ল্যান্ডমাসটা ফর্ম করার পরে ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেটের সাথে কোলাইড করার পরে বেঙ্গল ডেল্টা যখন হওয়ার পরে এখানে প্রথমে কারা আসলো এবং কি মানে হয়ে উঠলো, এখানে কি ধরনের লাইফস্টাইল, কি ধরনের পশু পাখি, কি ধরনের রিলিজিয়ান বা কি ধরনের কালচার, মূলত আজকের ভিডিওটা সেটা নিয়েই। অনেকে স্পেশালি যারা বৈদিক ধর্মের, যারা আজকে তাদের ধর্মটাকে সনাতন বলে বা হিন্দু বলে, তারা নিজেদেরকে দাবি করে যে তারা বেঙ্গলের, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক আর সেটা বাংলাদেশ এরিয়া হোক, তারা নিজেদেরকে বলে যে তারাই এখানকার ভূমিপুত্র, তাদের ধর্মটাই এখানকার আদি ধর্ম। বিষয়টা মোটেও তা না। বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল মিলায়া যে বেঙ্গল ডেল্টা আর আশেপাশে একটু এরিয়া মিলায়া, এই বেঙ্গল ডেল্টা ফর্ম হওয়ার পর এখানে আর্লিয়েস্ট যে মাইগ্রেশনগুলো, আফ্রিকা থেকে দুইটা তিনটা জাতি আসছে, যারা এখানে সেটেলমেন্ট গড়ে তুলছে আর যারা এখানে মূলত সারভাইভ করার জন্য সারভাইভাল বেসড তাদের লাইফ ছিল। সারভাইভাল বেসড লাইফ, যেখানে কোনো অর্গানাইজড রিলিজিয়ান ছিল না। অর্গানাইজড রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি প্রাতিষ্ঠানিক ধর্ম, সেগুলো ছিল না। বৈদিক ধর্ম আজকে প্রাতিষ্ঠানিক ধর্ম, এটা ছিল না। ইসলাম ছিল না, খ্রিশ্চিয়ানিটি ছিল না, বুদ্ধিজম ছিল না। মজার ব্যাপার হচ্ছে একদম শুরুর দিকে কোনো ধর্ম তো ছিলই না, ছিল হচ্ছে কিভাবে সারভাইভ করতে হয়, কিভাবে প্রকৃতির সাথে বেঁচে থাকতে হয়, প্রকৃতির সাথে টেক্কা দিয়ে বাঁচতে হয়, খাবার দাবার দৈনন্দিন আনা, শিকার করা, পশু পাখির থেকে নিরাপদে থাকা, আর জঙ্গলের ভিতরে বা নদীর ধারে বা একটু উঁচু জায়গায় যাতে বন্যা না হয়ে একেবারে ভাইসা না যায়, এরকম জায়গায় মানে খুঁটি গাইরা থাকাটা ছিল লাইফস্টাইল প্রিহিস্টোরিক বেঙ্গল পিপলের। তো এদের অনেক হাজার বছর এভাবে পার হইছে। তারপরে আস্তে আস্তে যেটা হয় সেটা হচ্ছে হান্টার গ্যাদারার্স স্টোন এজ, মানে কি বলে এটাকে, স্টোন এজকে কী বলা হয় বাংলায়, পাথর যুগ, আই ডোন্ট নো, বাট স্টোন এজ টাইমটাতে 40,000 to 20,000 ইয়ার্স এগো, আইস এজের সময়, একেবারে পিক প্যালিওলিথিক টাইমে হচ্ছে মানুষের স্প্রেড আউট অ্যান্ড মানুষের বিচরণটা বাড়ে, আস্তে আস্তে অনেক বেশি বাড়ে কম্পেয়ার টু ওল্ডার টাইমস। তো আইস এজের যে টাইমটা, প্যালিওলিথিক টাইমে, যেটাকে অলসো স্টোন এজ বলা হয়, ওই সময় থেকে বেঙ্গল ডেল্টার যে মানুষজন, এই মানুষজনগুলোর ঘোরাঘুরি চলাফেরা বাড়তে থাকে। বাড়তে ওরা সংখ্যায় বাড়ে, ওদের খাবার দাবার, ওদের তারপরে সারভাইভাল, ইট বিকামস স্ট্রঙ্গার, অ্যান্ড তাদের মধ্যে একটা কমিউনিটি করে বাঁচা, গ্রাম ডেভেলপ করা, তারপরে ছোট ছোট সেটেলমেন্ট করে থাকা, এগুলোর কনসেপ্ট তাদের মধ্যে গড়ে ওঠে অ্যাজ আর্লি অ্যাজ 40 to 20,000 ইয়ার্স এগো। এখন এই যে আপনারা একটা প্রমাণ দেখতে পাচ্ছেন, fossilized wood tools and stone implements discovered in the hilly borderlands of Sylhet. সিলেটকে বলতো ওই আমলে চকালাপুঞ্জি।
আজকে এটারে বলে সিলেট, তখন বলতো চকলাপুঞ্জি। আবার ওয়েস্ট বেঙ্গলেও কিছু প্রমাণ পাওয়া গেছে যে ওল্ড স্টোন এজের সময়ে, মানে 40,000 to 20,000 ইয়ার্স এগো, এরকম সময়, মানে তুষার যুগ যখন ছিল সারা পৃথিবীতে, এই সময় ওই ফুট হিলসের উপরে পশ্চিমবাংলার কিছু মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে। তো একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আইস এজের সময়, তুষার যুগের সময় প্রচুর গ্লেসিয়ার ছিল পৃথিবীতে। আজকে অনেক গ্লেসিয়ার গলে নতুন নতুন পানি, ওয়াটার বডি হয়েছে, নদী হয়েছে, সি লেভেল রাইজ করছে। আইস এজের সময় সি লেভেলটা আরও ডাউন ছিল, আরও লো ছিল, এবং অনেক আইস শিট ছিল। কিন্তু বেঙ্গল ডেল্টায় কি আইস শিট ছিল? না, বেঙ্গল ডেল্টায় কিন্তু আইস শিট ছিল না। বেঙ্গল ডেল্টায় আজকের মতোই তখন 40,000 বছর আগে, 45,000 বছর আগে কিন্তু তুষার পড়তো না। তুষার যুগ ছিল সারা পৃথিবীতে, কিন্তু তুষার পড়তো না। কারণ ওই যে আমরা ক্লোজ টু দ্য ইকুয়েটার, এর জন্য আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে তখনও আমাদের এই এলাকায় আমরা কখনোই তুষারের চেহারা দেখি নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আজকে বাংলাদেশে যেই টাইপের শীতকালে যে রকমের ওয়েদার থাকে, যে রকমের ঠান্ডা থাকে, সেই ধরনের বা তার একটু আশেপাশে এইরকম ঠান্ডা সমগ্র বেঙ্গল ডেল্টা জুড়ে সারা বছর থাকতো। শীতের সময় একটু নেমে যাইতো হয়তো 4 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি পর্যন্ত। শূন্যের কোথায় পৌঁছাইলে হচ্ছে বরফ পড়া শুরু করে, কনফার্ম। শূন্য পর্যন্ত কখনো যায় নাই, কিন্তু শূন্যের কাছাকাছি নামতো শীতকালে একেবারে পুরাটা বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আর গরমের সময়টাতে, বর্তমানে শীতকালে আমাদের যেরকম থাকে 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 13 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকমই থাকতো সারা বছর। তো সারা বছর ঠান্ডাই থাকতো, ড্রাই উইন্টার আর কি। এই ছিল প্লাইস্টোসিন বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল, AKA বেঙ্গল ডেল্টার আইস এজ ওয়েদার। তো ভেরি ইন্টারেস্টিং। তো ওই সময় মানুষগুলা শিকার করে খাইতো, হরিণ ধরতো, বিভিন্ন রকমের হরিণ ছিল এখানে, যার কিছু কিছু বিলুপ্ত হয়ে গেছে। চিতল হরিণ তখনও ছিল, এখনও আছে। মায়া হরিণ আরও বেশি ছিল, মায়া হরিণ ধরে খাইতো। তারপরে ব্যাং, খরগোশ এগুলোও ধরে খাইছে, বিভিন্ন সাপ ধরে খাইছে, আবার সাপের কামড়ও খাইছে। সাপ, বিষাক্ত সাপ, যেহেতু অনেক জঙ্গল, অনেক পানি, অনেক ওয়েটল্যান্ড আছে এখানে, তো এখানে সাপের বিচরণও অনেক বেশি। তো এছাড়াও বাঘ এমন এক জিনিস যে তখনও ছিল, বাঘের ভয় সবসময় ছিল, ভাল্লুক ছিল এখানে, তারপরে গন্ডার ছিল বেঙ্গল ডেল্টাতে। গন্ডারগুলি এখনও সেই জাতের গন্ডার আছে পৃথিবীতে, কিন্তু বাংলা অঞ্চল থেকে আনফর্চুনেটলি বিলুপ্ত হয়ে গেছে। চাইলে প্রাণী বিশেষজ্ঞরা একটু নতুন করে ওয়াইল্ড লাইফ রিজার্ভ করে যেসব প্রাণী এখানে থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেখানে এই বিভিন্ন জায়গা থেকে, সরকার থেকে জমি নিয়ে তারা একটু এটা চেষ্টা করে দেখতেই পারে। যেসব প্রাণী চলে গেছে কিন্তু অন্যখানে আছে, ওগুলাকে ফিরায় আনার একটা চেষ্টা করতেই পারে। তো যা বলছিলাম সেটা হচ্ছে, পশু পাখিতে টইটুম্বর ছিল, ভরপুর ছিল। বিভিন্ন হরিণ, বড় বড় শিংআলা বন মহিষ, এগুলাকে ধইরা খাইতো। আবার তারা ওই তীর ধনুক দিয়ে শিকার করতো, স্পিয়ার দিয়ে শিকার করতো, ছাল পরে রাখতো, গাছের ছাল পরে তারা ঘোরাঘুরি করতো। হ্যাঁ, ওরা এই অ্যাডাপ্টেড টু ঠান্ডা ওয়েদারে ওরা অ্যাডাপ্টেড ছিল, কোয়াইট অ্যাডাপ্টেড। তারপরে মাটি দিয়ে এরকম করে উঁচা করে বাসা বানাইতো, ওটার ভিতর ঢুকে থাকতো। তো ওদের তেমন একটা ধর্মবিশ্বাস বলতে কিছুই ছিল না, কারণ আই এম টকিং অ্যাবাউট 40,000 years ago to 20,000 years ago. আই এম টকিং অ্যাবাউট আ ওয়ে লং টাইম ago, যখন কোনো ধর্মের উদ্ভব পৃথিবীতে ঘটে নাই, যখন লেখালেখি মানুষ শুরু করে নাই, যখন মানুষের ল্যাঙ্গুয়েজটা মেয়ারলি ডেভেলপ করতেছে, যখন মানুষ লেখার কেমনে লিখতে হবে, ইনভেন্টিং, রাইটিং, হ্যাঁ, কাগজপত্র, এগুলি কিছুই তখনও আসে নাই। আমি সেই সময়কার কথা বলতেছি, তখন ধর্মের প্রশ্নই আসে না। তো এই যে মানুষগুলা, স্টোন এজ হান্টার গ্যাদারার্স অফ বেঙ্গল, ওরা খুবই সিম্পল লাইফ লিড করতো। ওদের সব কিছুই
প্রকৃতির উপরে নির্ভরশীল ছিল। জঙ্গল টঙ্গলের ভিতরে থাকতো, জঙ্গলে গেলে ভয় পাইতো, আগুন জ্বালায়া যাইতো, বিভিন্ন এই যে পাথর নিয়ে যাইতো যাতে জঙ্গলের ভিতর চিতাবাঘ থাকলে ওর ঘাড়ে না পড়ে, ঠিক আছে। তারপরে মানে চাইতো যাতে বন্যা ওরে বাসায় নিয়ে না যায়, তারপরে ওর উপরে যাতে গাছ ভেঙে না পড়ে, যাতে ওকে সাপ কামড় না দেয়, যাতে ওকে কোনো অসুখ বিসুখ না ধরে। সে তো বুঝতো না, তখনকার মানুষ তো বুঝতো না যে চিকেন পক্স পানি থেকে হয়, মিজেলস হয়, তারপরে ডায়রিয়া হয়। তখনও এসব রোগ ছিল, মানুষ এসব রোগে মারা যেত, আর তারা মনে করতো কি না কি যেন তাদেরকে মেরে ফেলছে। তখন মানুষের রোগ কী জিনিস, জার্ম কী জিনিস, এগুলোর থেকে পরিত্রাণ কী জিনিস, এগুলো সম্পর্কে তো মোটেও কোনো আইডিয়া ছিল না। তো এই যে সাধারণ মানুষগুলা ঘোরাঘুরি করতো বেঙ্গল ডেল্টাতে, পশু পাখিগুলোর সাথে ওরা সারভাইভ করতো। তো ওদের কালেক্রমে যেটা হয়, very late as 5,000 to 4,000 years ago একটা ট্রানজিশন হয় বেঙ্গল ডেল্টাতে, একটা ট্রানজিশন হয় সোসাইটিতে, একটা ট্রানজিশন হয় মানুষের ভিতরে, একটা ট্রানজিশন হয়। তখনও আমাদের এই বেঙ্গল ডেল্টাতে আরিয়ান মাইগ্রেশন, তারপরে ইন্ডাস ভ্যালির লোকজনের যে ধর্মটা, এই জিনিসগুলা, তারপরে বৈদিক ইনফ্লুয়েন্স আমাদের এদিকে আসে নাই তখনও। এখানকার যারা ইন্ডিজিনাস, মানে এখানে যারা বৈদিক যুগের লোক, বৈদিক কালচারের লোকজন এখানে আসার আগে যারা ছিল, আই এম টকিং অ্যাবাউট দেম, দ্য ফার্স্ট পিপল। তো এই যে মানুষগুলা, এদেরও কিন্তু ওই অ্যারাউন্ড 4,000 years ago, 4,000 to 5,000 years ago, or around it, between it, ওদের মধ্যে একটা কনসেপ্ট অফ রিলিজিয়ান, কনসেপ্ট অফ ওয়ার্শিপ, কনসেপ্ট অফ ডিডিজ, কনসেপ্ট অফ ফোর্স, যেটা তাদেরকে ওয়াচ ওভার করে, এই জিনিসটা তাদের মধ্যে গড়ে ওঠে এই তো 4,000 years ago। এর আগে বিশাল একটা সময় গেছে, মানুষের মাথায় কিন্তু এগুলো আসে নাই। তাহলে আমরা বুঝতেই পারি, ইন দ্য স্টোন এজ ইন বেঙ্গল there was no religion in the Bengal Delta মানুষের। And the concept of believing in something, primarily believing in nature, natural things as entities, the idea and the thinking in that manner started as late as 4,000 years ago. তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই টাইমটাতে যখন নিওলিথিক এরা শুরু হয়, নিওলিথিক এরার সময় কি হয় আমি বলি। নিওলিথিক এরার সময় তারা হচ্ছে গ্রাম তৈরি করে, ঠিক আছে। এই ফরেজার থেকে, এই যে এখান থেকে আরেকখানে যে ঘুরতো হান্টার গ্যাদারার, তারপরে নোম্যাড, এরা যে ঘোরাঘুরি করতো, ঘোরাঘুরি তারা মানে মেজরলি বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে তারা এই একসাথে বড় বড় সেটেলমেন্ট করে থাকা শুরু করে, যেখান থেকে ফার্স্ট ভিলেজেস শুরু হয়, অ্যান্ড দেন দ্য ফার্স্ট টাউনস অ্যান্ড সিটিজ। তো যেটা বলতেছিলাম, যখন এই যে বড় বড় সেটেলমেন্টগুলো করা শুরু করলো, তখন থেকে কনসেপ্ট অফ রিলিজিয়ান স্টার্ট হয়। আর ওই সময়টাতে 4,000 years ago ইন বেঙ্গল ডেল্টা, নিওলিথিক ট্রানজিশনের সময় বাই দ্য সেকেন্ড মিলানিয়াম BCE, কমিউনিটিগুলা ফার্মিং যখন শুরু করে, যখন ভাত কাল্টিভেট করা শুরু করে, মানে চালের যে জমিতে চাষ করে, তারপরে যে ভাত উঠায় সেখান থেকে, এই যে বেঙ্গল ডেল্টায় ভাত খাওয়ার প্রচলনটা শুরু হইল, তখন থেকে কনসেপ্ট অফ রিলিজিয়ান, কনসেপ্ট অফ ডেইটি, কনসেপ্ট অফ প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে, তারপরে মেকিং পটারি, মাটির জিনিসপত্র তৈরি করা, এগুলি শুরু হইল। তারপরে যেটা হইলো সেটা হচ্ছে তারা ফরেস্টের বিভিন্ন জিনিসকে ওয়ার্শিপ করা শুরু করে। কীরকম? এই যেমন অসুখ বিসুখের যে দেবী, আমরা যেটা বেঙ্গলে পাই, অসুখ বিসুখের যে দেবী, অপদেবী বলে এটারে, এই বিভিন্ন দেবী, বিভিন্ন দেবদেবতা, এগুলোর একটা আইডিয়া তাদের ভিতরে আসে। যেমন ওলা দেবী একটা দেবী বাংলা অঞ্চলে,
ওলা দেবী কিন্তু বৈদিক কোনো দেবী না। ওলা দেবী ওয়াজ থট টু বি এই গডেস যে মিজেলস মানে হাম, জল বসন্ত এগুলি যাতে না হয় সেখান থেকে প্রোটেক্ট করবে, এই আইডিয়াটা বেঙ্গল ডেল্টার মানুষের মধ্যে তৈরি হয়। ওলা দেবী, দ্য গডেস অফ স্মল পক্স অ্যান্ড মিজেলস। ওলা দেবীর পূজা শুরু হয় তখন থেকে এই বাংলা অঞ্চলে। এছাড়াও আরও দেবী ছিল, যেমন বাংলায় প্রচুর সাপ, সাপের কামড়ে, বিষাক্ত সাপের কামড়ে আদিবাসীরা মারা যাইত। তারা প্রে করত, আহারে আমারা যাতে সাপ কামড় না দেয়। গড়ে উঠল স্নেক গডেস ওয়ার্শিপ, স্নেক ওয়ার্শিপ। এগুলা কিন্তু বৈদিক ইনফ্লুয়েন্স না, এগুলো হচ্ছে সবই এই বেঙ্গলের নিজস্ব গড়ে ওঠা ইন্ডিজিনাস কাস্টমস, তাদের প্রকৃতিকে ভুল বোঝা থেকে, পশু পাখিকে ভুল বোঝা থেকে। মনসা দেবীর পূজা শুরু হয়। মনসা দেবীর নাম আগে কি ছিল জানি না, তবে মনসা কি মনসা না তা জানি না, কিন্তু স্নেক গডেস, সাপের দেবী, সর্পদেবী, এটা চল বাংলাতে অনেক আগে থেকেই ছিল। দে প্রেইড যাতে করে সাপ কামড় না দেয়, দে প্রেইড সাপ যাতে তাকে মার্সি করে, and eventually this thing turned into some kind of a snake goddess and snake goddess worship. এই সময় এই জায়গায় কোনো টেম্পল ওভাবে ছিল না, টেম্পল ছিল না, ছোট ছোট মাটির পুতুল বানায় অথবা মনে মনে প্রে করতো বা আশা করতো আমারা যাতে সাপ কামড় না দেয়, আমার যাতে স্মল পক্স মিজেলস এসব না হয়, তারপরে আমার যাতে ডায়রিয়া না হয়। কনসেপ্ট অফ টেম্পল, কনসেপ্ট অফ মোনাস্ট্রি এগুলো তখনও আসে নাই, এগুলো অনেক পরের বিষয়। তো এই দুইটা দেবীর কথা বললাম, এক হচ্ছে ওলা দেবী, আরেকটা হচ্ছে সাপের দেবী। আরেকটা দেবী ছিল, সেটা হচ্ছে শীতলা দেবী। হ্যাঁ, শীতলা দেবী হচ্ছে ওটাও হচ্ছে জ্বর, কালাজ্বরের দেবী। হ্যাঁ, কালাজ্বরের দেবী, ঠিক আছে। যে জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, এগুলা যে বিভিন্ন রোগ, এগুলো তো আর তখনকার আগের মানুষরা বুঝতো না, তারা চাইতো না তাদের এসব অসুখ বিসুখ হোক, তাই তারা এই অসুখ বিসুখগুলাকে দেবদেবতা মনে করত। শীতলা দেবী জ্বরের দেবী, তারপরে জল বসন্তের দেবী, তারপরে ঠান্ডা কাশি লাগে, এগুলা কনসেপ্ট গড়ে ওঠে। এছাড়া আরও একটা দেবীর পূজা হইতো, সেটা হচ্ছে ফরেস্ট ওয়ার্শিপ। মনে করা হইতো যে জঙ্গলটা একটা মায়া মানুষ মনে করত, তাই জঙ্গলের মোটা মোটা গাছকে ঘিরে পূজা হইতো, গাছের কাছে সুতা বাঁধত, গাছ ছায়া দেয়, গাছ কাটা যাবে না, গাছ ছায়া দেয়, গ্রোভ, এগুলাকে পূজা করত। তারপরে সুন্দরবনের পূজা, বাঘে যাতে না ধরে সেজন্য বনবিবির পূজা। তো বনবিবির পূজাটা অনেক পরে আসছে, কিন্তু বাঘের ভয় কিন্তু ছিল, আর বাঘের ভয় কার নাই। তো খুবই সিম্পল অ্যানিমেস্টিক টোটেমিস্টিক রিলিজিয়ান ছিল এই নিওলিথিক টাইমে বেঙ্গল রিজিয়নে। ভেদিক ইনফ্লুয়েন্স আরও অনেক পরে আসার পরে এই অঞ্চলে যে ফোক রিলিজিয়ানগুলো ছিল, এই অঞ্চলে বেঙ্গল ডেল্টায় যে ফোক রিলিজিয়াস প্র্যাকটিসগুলো গড়ে উঠছিল, সারাউন্ডিং নেচার, সারাউন্ডিং সুন্দরবন, সারাউন্ডিং ফরেস্ট, সারাউন্ডিং দ্য ডিজিজ, হ্যাঁ, সারাউন্ডিং ডায়রিয়া, সারাউন্ডিং হোয়াট ইউ কল দ্যাট স্মল পক্স অ্যান্ড জল বসন্ত, এই জিনিসগুলার যে এক একটা আইকনোগ্রাফি গড়ে ওঠে 4000 years ago অ্যান্ড আফটার দ্যাট আস্তে আস্তে এগুলো আরও পোক্ত হয়। তো যখন বৈদিক ধর্ম বেঙ্গলে ঢোকে, হ্যাঁ, বৈদিকরা যখন বেঙ্গলে ঢোকে, তখন তারা হিন্দু অ্যাসিমিলেশন, ওই যে আমি অ্যাসিমিলেশনের কথা বলছিলাম যে বৈদিক ধর্মটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে
ওখানকার বিভিন্ন লোকাল কালচারকে চুষে নিয়েছে, খেয়ে নিয়েছে, তাদের করে নিয়েছে। তো এই বৈদিকদের সাথে যখন দেখা হয় বাংলার মানুষগুলোর, তখন এই বৈদিকরা তাদের যে ধর্মগুলো, তাদের এই ধর্মের সাথে এখানকার মানুষের, বেঙ্গল ডেল্টার মানুষের যে পার্থক্য, কালচারে পার্থক্য, ধর্মে পার্থক্য, লাইফস্টাইলে পার্থক্য, কথাবার্তায় পার্থক্য, এগুলো দেখে প্রথম প্রথম কিন্তু ওরা এটা পছন্দ করে নাই। ওরা বলতো এগুলা লেচ্ছো। লেচ্ছো মানে কি? বারবেরিয়ান। আর এই লেচ্ছোর কারণে ওরা এই বেঙ্গল ডেল্টাকে ল্যান্ড অফ দ্য বারবেরিয়ানস, আনটেমড ল্যান্ড, ডিফিকাল্ট পিপল বলতো। পরে আরও অনেক পরে 2500-2000 বছর আগে, মাত্র 2000 বছর আগে এসে যখন বুদ্ধিজমের সাথে চ্যালেঞ্জড হইল ভেদিজম, তখন তাদের মনে ধরলো এবার বেঙ্গল ডেল্টাটাকে আমাদের অ্যানেক্স করে নিতে হবে থিওলজিক্যালি, যাতে করে we can drive out Buddhism out of this country, or out of this place, and we can establish Vedism as the most dominant faith in South Asia, or whatever you call it. ঠিক আছে? তো এর আগে কিন্তু বেঙ্গল ডেল্টায় ভৈদিক লোকজন কিন্তু এই বেঙ্গল ডেল্টাকে লেচ্ছোদের এরিয়া বলে গালিগালাজ করতো। ওদের অনেক ওল্ড ডকুমেন্টে আছে যে বেঙ্গল ডেল্টার মানুষ, ওদের ভাষা জানি কেমন, ওরা বাঙ্গাল, ওরা কেমন জানি, দে আর প্রিমিটিভ। আর ওদের it's an area which is flood prone, it's an area which is harsh, where life is difficult, and they worship some disease disguised as icons, disguised as devis or female figurines and whatnots. মানে ইন শর্ট, তাদের যে ধারণা বেঙ্গল ডেল্টার মানুষকে নিয়ে, ইট ওয়াজন্ট ভেরি হাই আনটিল দে গট চ্যালেঞ্জড বাই গৌতমাস বুদ্ধিজম। তখন তারা বেঙ্গল ডেল্টাকে কনসিডার করছে যে আচ্ছা, এটারও আমরা আমাদের ভেদিজমের আন্ডারে অন্তর্ভুক্ত করব। তো এখান থেকে আমাদের বেঙ্গল ডেল্টা থেকে যেই অ্যানিমিস্টিক বিলিভসগুলা গড়ে উঠছিল, সেগুলা ভেদিজমের পার্ট হয়। কিভাবে? এই যে দেবী শীতলা, ওলা দেবী, তারপরে মা মনসা, ঠিক আছে, তারপরে বন বিবি, তারপরে সাপের পূজা, মেয়ে মানুষের পূজা, লিঙ্গর পূজা। লিঙ্গ পূজা ইজ বাই দ্য ওয়ে এ পার্ট অফ বেঙ্গল। মেয়ে মানুষের লিঙ্গর পূজা, পুরুষ মানুষের লিঙ্গর পূজা, ফার্টিলিটি সিম্বলস বেসিক্যালি। এই জিনিসগুলো বৈদিক ধর্ম নিয়ে যাদের দেবদেবতা, আরও দেবদেবতা বিভিন্ন ওখান থেকে নিয়ে, আমাদের এখান থেকেও কিছু নিয়ে তারা নয়া হিন্দুইজম বানাইছে। তো এজন্য আজকের দিনে বাংলাদেশে বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলে যেসব হিন্দু আছে, ওরা ভুলবশত এই কথাগুলো বলে থাকে যে আমরাই এখানকার, আমাদের ধর্মটাই এখানকার সবচেয়ে প্রাচীন ধর্ম। আসলে তা না। বেশিরভাগ হিন্দুই হিন্দু সিনথেসিস সম্পর্কে জানেই না। হিন্দু সিনথেসিস হওয়ার কারণে যে বৈদিক ধর্মটা ট্রান্সফর্ম করছে, আর ট্রান্সফর্ম করার ফলে যে বেঙ্গলে এসেও বেঙ্গলের যে বিভিন্ন ফোক ট্রাইবাল ট্র্যাডিশন, এগুলাকে তাদের ধর্মের অন্তর্ভুক্ত করে সবাইকে যে বৈদিক আমব্রেলার নিচে আনছে, এটা কয়টা বাঙালি হিন্দু জানে না। কারণ জানার দরকার নেই। তার দরকার অন্ধের মতো বিশ্বাস করা, তার দরকার অন্ধের মতো পূজা করা, তার দরকার স্বর্গ নরকে বিশ্বাস করা। তার তো হিস্ট্রি জানার দরকার নাই, তার তো সত্য জানার দরকার নাই। তার দরকার একটুখানি বিশ্বাস। মানে আমাদের উপমহাদেশের মানুষের স্বভাবগত চরিত্র যেটা, আমি সেটাই বলতেছি। তো যাই হোক, অরিজিনালি these are not Vedic rituals. গাছে সুতা দেয়া, সুতা বাঁধা, ফরেস্টের পূজা, পশু পাখির ভিতরে স্পিরিট খুঁজে পাওয়া, মনসা দেবী, শীতলা দেবী, ওলা দেবী, লিঙ্গর পূজা,
These have not much to do with pure Vedism. I mean, হয়তো তাদেরও ওইরকম একটা ভার্সন থাকতে পারে, বাট এখান থেকে বেঙ্গল ডেল্টায় আইসে বেঙ্গল ডেল্টাকে বৈদিক ধর্মের এবং বৈদিক কালচারের অন্তর্ভুক্ত করার পরে that became whatever the folk traditions we had in this part of the world, in Bengal, whatever we had became was put into Vedism. এই হচ্ছে কাহিনী। তো কোনো কিছুকে চট করে ফাল দিয়ে বিশ্বাস করার আগে ইতিহাস, অ্যানথ্রোপোলজি এবং সত্যের আলোকে পৃথিবীর ঘটনা কিভাবে আগাইল সেটা আমাকে দেখতে হবে। শাস্ত্রের কথা মতো গেলে আমার চলবে না, কারণ শাস্ত্র বেশি দিন হয় নাই লেখা হয়েছে, কিন্তু মানুষ পৃথিবীতে আগমন করেছে 3 লক্ষ বছর আগে। There you go. Now, you can call me a heretic, you can call me a lunatic for trying to change your beliefs, but I am only delivering the truth. Every person has the right to speak the truth, and you, every Bengalis, have the right to know তোমাদের অ্যানসেস্টাররা কী করতেছিল, তোমাদের পূর্বপুরুষেরা একদম আদিম অবস্থায় কী অবস্থায় ছিল, এটা তোমাদের জানার সকলেরই অধিকার আছে। সকলেরই এই অধিকারটা আছে বলে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমিও একটা বাঙাল, আমিও একটা লেচ্চ, আমিও বাংলা ভাষায় কথা বলি, আর আমারও পূর্বপুরুষেরা বাঘ দেখে ভয় পাইতো, আমারও পূর্বপুরুষেরা সাপের কামড়ে মারা গেছে, আমারও পূর্বপুরুষেরা চায় নাই তাদের স্মল পক্স, ডায়রিয়া, মিজেলস, হাম এসব হোক, তারাও চায় নাই কালাজ্বরে মরে যাক, বাট গেছে তো, বিকজ এগুলো আমাদের জিওগ্রাফি, আমাদের জিওগ্রাফির অংশ এগুলা ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। আর জিওগ্রাফি দেখে, নেচারের এফেক্ট দেখে বেঙ্গল ডেল্টাতেও নিজস্ব ট্রাইবাল ফোক প্র্যাকটিসেস, ফোক বিলিভস অ্যান্ড ফোক রিলিজিয়ান উইচ আর ইন্ডিজিনাস রিলিজিয়ান্স, নট বৈদিক অরিজিনালি, মানে নট হিন্দু অরিজিনালি, গড়ে উঠছিল, যেগুলো পরবর্তীতে হিন্দুইজম চুষে নিচ্ছে। আর যার জন্য আজকের দিনের সনাতনীরা ভুলবশতভাবে দুইটাকে মিলায়, কারণ তাদের ধর্মের ভিতরে মনসার পূজাও আছে, তাদের ধর্মের ভিতরে ওলা দেবীরও পূজা আছে, তাদের ধর্মের ভিতরে শীতলার পূজা আছে, তাদের ধর্মের ভিতরে সাপের পূজা আছে, তারপরে তাদের ধর্মের ভিতরে গাছের পূজা আছে, গাছের সুতা বান্ধার নিয়ম আছে। এগুলা সবই বিভিন্ন ট্রাইবাল ট্রেডিশন, যেগুলো বৈদিক ধর্মে অ্যাড করা হয়েছে। তোমাদের পুরোহিত ব্রাহ্মণেরা এগুলা করছে যখন তারা গৌতম বুদ্ধের বুদ্ধিজম দেখলো, যখন তারা দেখলো যে বুদ্ধিজমের ঠেলা আর সহ্য হইতেছে না, এখন তো কিছু করা দরকার। অ্যান্ড বিফোর দ্যাট আমরা কিন্তু ওই লেচ্চো হিসাবেই পরিচিত ছিলাম নর্থ ইন্ডিয়ানদের কাছে, রিমেম্বার দ্যাট। আর আমরা কিন্তু আরিয়ান না, আমরা কিন্তু আর্য না, বাঙালিরা কিন্তু আর্য না, বাঙালিরা ফুল আর্য না, পরে আর্য হইছে, অনেক জাতির, কয়েকটা জাতির মিক্স, আমরা ফুল আর্য না। তো আমাদেরকে ফুল আর্য বলে, বা কোনো হিন্দু যখন নিজেকে আমি আর্য বলে বা আমি সনাতনী বলে, তখন আমি মনে মনে হাসি। তুই কি জানোস আর্য কথার মানে কি? তুই যে নিজেকে সনাতনী হিন্দু বলস, তুই কি জানোস তোর ধর্মটা কীভাবে গ্রো করছে? তুই তো আমার থেকে বেশি জানোস না আমার মনে হইতেছে। এনিওয়েজ, আমি লজ্জা দিতে চাই না আর। তো যাই হোক, এখানে বেঙ্গল রিজনে এগুলাই মানুষ করত, মানুষ পশুপাখির সাথে থাকতো। প্রথমে কোনো ধর্মই ছিল না, এরপরে যেটা হলো স্পিরিট ওয়ার্শিপ, ভূতের পূজা, কোনো কিছু হইলে এটা মনে করা হয়তো আল্লাহ কি না কি, হ্যাঁ, দেখতে পায় না, যেটা দেখতে পায় না, বুঝতে পায় না, সেটারই কোনো একটা দেবদেবতা বানায়া বা কিছু একটা ভাইবা পূজা করতো, আমাকে ধরিও না। তারপরে অসুখ বিসুখের পূজা হইতো, অসুখ বিসুখ যাতে না ধরে বিভিন্ন নাম দিয়ে। মেয়ে মানুষ প্রেগনেন্ট হয়, মেয়ে মানুষের পিরিয়ড হয়, সেজন্য মেয়ে মানুষকে পূজা করতো, মেয়ে মানুষকে দেবী বলে পূজা করতো, বাচ্চা জন্ম দেয়। কিন্তু বাচ্চা জন্ম যে পুরুষের সাথে মিলন করার ফলে হয়, এটা তারা অনেক পরে বুঝছে, এখন এত আগে বুঝে নাই, বুঝতে পারছো?
এজন্যই আমরা যখন পৃথিবীর পুরনো যত ধর্ম আছে, যত ট্রাইবালিস্টিক ধর্ম আছে, সে ট্রাইবালিস্টিক ধর্মগুলোকে আমরা মাতৃতান্ত্রিক দেখি। মাতৃতান্ত্রিক কেন দেখি? কারণ আগে মানুষ বুঝতো না যে মেয়ে মানুষের পিরিয়ড কেন হয়, মেয়ে মানুষ কেন একটা সময় বাচ্চা জন্ম দেয়, মেয়ে মানুষ কেন বাচ্চাকে দুধ খাওয়ায়, এগুলো কিভাবে হয়। পুরুষ মানুষের কাছে এটা ছিল একটা প্রশ্নবোধক চিহ্ন। সেজন্য আগেকার যে ধর্মগুলা, সেই ধর্মগুলা, ওগুলো তো ধর্ম না, ওগুলো তো আসলে মানে ধারণা। তারা মেয়ে মানুষকে দেবী মনে করতো, নেচারের মতো পাওয়ারফুল কিছু একটা মনে কইরা মেয়ে মানুষের ফিগার, মেয়ে মানুষের স্ট্যাচু বানায়া, মেয়ে মানুষের ছোট ছোট মাটির ফিগারাইন বানায়া তারা পূজা করত, তারা সম্মান জানাইতো। গডেস ফিগারাইন যেগুলোকে বলে, ভেনাস ফিগারাইন্স যেগুলোকে বলে, বাংলাতেও এটা হয়েছে। সো দ্যাটস ইট, দের ইউ গো বেঙ্গলিস। আমরা সবাই লেচ্ছ, আমরা সবাই বর্বর বাঙ্গাল, ঠিক আছে।